ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। মারধর, জোর করে আটকে রাখার ধারাও যোগ করেছেন তদন্তকারীরা। রবিবারই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ডও করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমে প্রতিবেদন রাখবো, তারপর আলোচনায় আসবো। দেখুন। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ব্যারাকপুরে মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পরই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই প্রেক্ষাপটে সামনে এলো ঘটনার ঠিক পরের মুহূর্তে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ, হাঁটতে কষ্ট হচ্ছে। যে বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে, একেবারে বাড়ি লাগোয়া নির্মাণ, এবং পরিবারের সদস্যরা বারবার অভিযোগ করেছিলেন যে এই নির্মাণ কোনোভাবে করা যাবে না এবং তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তাদের নর্দমার সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও কাউন্সিলর কর্ণপাত করেনি। সেই কারণে বাধ্য হয়ে তারা পুরসভার দ্বারস্থ হয়েছিলেন এবং পুরসভায় গিয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ কেন পুরসভায় জানিয়েছিলেন, সেই কারণে গোটা পরিবারের প্রতি তিনি রুষ্ট হয়েছিলেন, আর সেই কারণে বারবার হুমকি দিতেন। নিহতের পরিবারের দাবি, বেআইনি নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থায় সমস্যা হওয়ায় প্রথমে কাউন্সিলরের কাছেই যান তারা, কিন্তু কাউন্সিলর যারা বেআইনি নির্মাণ করছে তাদের পাশেই দাঁড়ান। এরপরে পুরসভায় অভিযোগ জানানোয় তৃণমূল কাউন্সিলর রেগে যান বলে অভিযোগ পরিবারের। অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারপরে প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, আমার হাজব্যান্ডকে চত্থাপ্পড় মেরেছে। তখন বলেছে যে আমার বউ মারা গেছে বলে তোদের এইটুকু মেরেছি, নালে এখানে পিটিয়ে মেরে ফেলতাম বলেছেন রবীন ভট্টাচার্য। তারপরে আবার বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে, তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, বলে তুই লিগাল তুই জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। সোমবার মৃত বৃদ্ধের বাড়িতে যান ব্যারাকপুর পুরসভার উপপুর প্রধান শ্রীপর্ণা রায়। তার সামনেও ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারের সদস্যরা। তারপরে বাবা আবার উঠেছে, তারপরে বাবাকে আবার লাথি মেরেছে, তখন বাবা পড়ে গিয়ে তখন সেন্সলেস হয়ে গেছে। একটা আবলা ইট তুলেছিল মাথা মারবে বলে। বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে সোমবার বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে চিড়িয়ামোড় অবরোধ করে বিজেপি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতের এসিজেএম এর এজলাসে তোলা হয় ধৃত তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সমীরণ পাল, প্রতিদীপ ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ইতিমধ্যেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে চলে যাব সরাসরি। ব্রতদীপ, জামিন চেয়ে আদালতে তো আজকে সওয়াল করেছেন ধৃত এই আইনজীবী অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আদালতে আজকে কি হলো? দেখো, আজকে ঠিক দুপুর 2টো নাগাদ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ নিয়ে আসে ব্যারাকপুর মহকুমা আদালতে, এবং তারপর সেখানে তাকে আদালতে লকআপেই রাখা হয় এবং প্রায় 3টের পরে তাকে এজলাসে নিয়ে যাওয়া হয়। এজলাসে যে প্রচুর ভিড় ছিল, সমস্ত আইনজীবীরা তারা এজলাসে উপস্থিত ছিলেন, এবং তারপরে দেখা যায় যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বলেন যে তিনি নিজেই সওয়াল করবেন নিজের হয়ে। তুমি জানো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য একদিকে যেমন উত্তর ব্যারাকপুর কাউন্সিলরে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার পাশাপাশি তিনি আইনজীবী এবং এই ব্যারাকপুর মহকুমা আদালতের যে বার অ্যাসোসিয়েশন তার সম্পাদকও। আজকে তিনি সওয়াল করেন, তিনি বিচারককে বলেন যে তুলসী অধিকারীকে তিনি মারধর করেননি, তুলসী অধিকারী তার কলার ধরেছিলেন, এটা কোনো খুনের ঘটনা নয়। কলার ধরার পর হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছিল এবং তারপর যা ঘটনা ঘটেছে। তিনি আদালতকে বলেন যে তিনি নিঃশর্তে জামিন চাইছেন, যে কোনো রকম শর্ত দিলে তিনি মানতে রাজি আছেন, যেখানে যেতে বলা হবে তাকে তিনি সেখানে গিয়ে হাজিরা দিতেও রাজি আছেন। তার পাশাপাশি সরকারি আইনজীবী তিনিও আদালতের সামনে বলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে এক বৃদ্ধকে লাথি মারার এবং তাতে খুনের মামলা রুজু হয়েছে, এবং পুলিশের তরফ থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতের কাছে। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারক রায় স্থগিত রাখেন। প্রায় ঘন্টা দুয়েক পর তিনি নির্দেশ দেন যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে 7 দিনের জন্য
পুলিশি হেফাজতে পাঠাতে হবে এবং তারপরেই আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। বেশ কিছু দফায় দফায় কিন্তু উত্তেজনাও তৈরি হয়েছিল আদালতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে আসা। বেশ ব্রতদীপ, ইতিমধ্যে অর্থাৎ যে তথ্য আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, জামিনের আবেদনের জন্য সওয়াল করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ধৃত, এবং তার সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখান থেকে আমি একটু কৃষ্ণনুদার কাছে যাব। কৃষ্ণনুদা, মানে গতকাল সকালেই ঘটনাটা ঘটেছে, প্রথম প্রশ্ন হচ্ছে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধ, সেই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কেন নাক গলাতে যাবেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য? সকালে ঘটনা ঘটেছে আর সেখানে একেবারে গ্রেপ্তার করতে অনেকটা সময় চলে গেল, তার আগে দল সাসপেন্ড করলো, আগে কেন গ্রেপ্তার করা হবে না? সেটা তো পুলিশ বলতে পারবে, আমাদের এখানে কোনো ছুটমার্ক নেই। তৃণমূলের কেউ দোষ করলেও পুলিশ ব্যবস্থা নয়, এটা চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিলাম। অন্য রাজ্যের তুলনা তুমি করবে, আমি মানে ভারত ভ্রমণে যাচ্ছি না, কিন্তু একাধিক উদাহরণ আছে, কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বলো, একজন বিজেপির সাংসদ তার সাঙ্গপাঙ্গর সাথে বালি চুরির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, কই সেই খবরটা নিয়ে তো আমরা আলোচনার সুযোগ পেলাম না। তো এরকম ভুরি ভুরি আছে, এই রাজ্যেরই উদাহরণ দিলাম, আমি ভারত ভ্রমণে যাইনি। যাই হোক, আমি আগের বিষয়টা একটু বলি, যেহেতু অনেকেও বলেছেন, আমি বলিনি। এখানে বলা হলো এসআর প্রক্রিয়া স্থগিত করেনি সুপ্রিম কোর্ট, কেউ তো দাবি জানায়নি। আমাদের অভিযোগটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এসআইআর হোক না, ন্যায় মেনে, দেশের সংবিধান মেনে, আইন মেনে হোক না, আমাদের তো আপত্তি নেই, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের বলা হচ্ছে? আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদেরকে নোটিশ দিচ্ছেন তারা অলরেডি ম্যাপড, এবং তাদেরকে যে নোটিশ দেওয়ার কারণ হচ্ছে আপনার ভুল সফটওয়্যার, এবং ভুল সফটওয়্যারের মাধ্যমে আপনি মানুষের স্পেলিং কোথায় নোটিশ দিচ্ছেন, আলোচনা করেছি। এবার ব্যারাকপুরের ঘটনা নিয়ে একটু আসি, আমি কৃষ্ণদার বক্তব্য শুনে, হ্যাঁ আপনার বক্তব্য শুনেছি, এবার কি আদি? দেখুন কতখানি নির্মম একটা সরকার এবং নির্মম দল, যেখানে একজন মানুষ বৃদ্ধ 80 বছরের ওপরে যার বয়স, তাকে লাথি মেরে ফেললো, এরা এখন ওই ফ্রাস্ট্রেশনে ফুটে চলে যাচ্ছে এসআইআরে। আমি বলছি এই যে এই রবীন ভট্টাচার্যকে আমরা যেটা খবর পাচ্ছি যে তাকে জামাই আদরে রাখা হয়েছে, চিন্তা করুন এই ভদ্রলোক, আমি জানি না ভদ্রলোকটা ছোট লোক, এই খুনি কাউন্সিলর, তার বিরুদ্ধে, এবং এই পুরো ব্যারাকপুর এই জায়গাটাতে তৃণমূল জমানায় খুব কম করে 740টা জলা জমি ভরাট করা হয়েছে দেবস্মিতা, এবং এই জলা জমি ভরাট হয়েছে কারণ এখানে বিল্ডিং তৈরি হয়েছে, সেখানে সিন্ডিকেট রাজ রয়েছে, 25-75-এর ভাগ রয়েছে, সেই জায়গাগুলোতেই খুব সম্ভবত এই মৃত যে বৃদ্ধ তিনি আপত্তি জানিয়েছিলেন, সেই আপত্তির কারণে তার বেঘরে প্রাণটি গেল। এবং আরও একটা তথ্য জানিয়ে রাখছি, চিন্তা করো, বলছে পুলিশে ছুটমার্ক নেই, তার বিরুদ্ধে মাত্র একটা জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, বাকি 3টে মামলা যেটা করা হয়েছে জামিনযোগ্য ধারায়, অর্থাৎ একদম খোলা ছুট দিয়ে রেখেছে, জামাই আদর করে রেখেছে না খুনির সরকার। আর এরা বলছে ব্যবস্থা হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মাত্র 2 দিন আগে আপনারা দেখিয়েছিলেন না, একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে চলে গেছে বেলডাঙ্গাতে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে সুমোটো অ্যাকশন হয়েছে? হবে না। আসলে এই রাজ্য মুখে যতই মাটি মানুষের কথা বলুক, আসলে নয়, নামে মমতা হলে তার কাজের মধ্যে যে মমতাবোধ থাকবে এটার কোনো গ্যারেন্টি নেই। বেশ, সৈকতগিরি, দেখুন, প্রথমত হচ্ছে এই রাজ্যে পুরসভার অফিসগুলো পুরো নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য আর ব্যবহার হয় না, সেগুলো এখন সিন্ডিকেট তোলাবাজির অফিস হয়েছে, বেআইনি প্রমোটারদের অফিস হয়েছে, কাউন্সিলররা সরাসরি দালালি করছেন। এই যে তৃণমূলের প্রতিনিধি খুব সহজে এসআইআর এর পিছে চলে যাচ্ছেন, কারণ জানেন যে বালি, রড, সিমেন্ট, এই সব যে সিন্ডিকেটের ব্যবসা, এই ব্যবসায় তৃণমূল খুন করতে পারে, মার্ডার করতে পারে, থ্রেট করতে পারে, সব কিছু করতে পারে। টেকনিক্যালি দুটো শব্দ দেখুন, বলা হচ্ছে সাসপেন্ড করা হয়েছে, কেন বহিষ্কার করা হবে না? আচ্ছা, প্রশান্ত বর্মন ভিডিও কি ভূমিকা ছিল রাজ্য সরকারের? সোদপুরে তৃণমূলের কাউন্সিলর, 2 কাউন্সিলরের গন্ডগোলে 1জন খুন হলো, কি ব্যবস্থা না হলো? কামারহাটিতে জয়ন্ত সিংহের বেআইনি বাড়ি, আদালতের রায়ে ওই বিল্ডিং ভাঙতে হয়েছিল, এখনো অবধি কি ব্যারাকপুর উত্তর পৌরসভা এখনো অবধি কি ওই বিল্ডিং ভেঙেছে? এখনো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, পুরসভা কোনো ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, অভিযোগটা কি না ওই বৃদ্ধ অভিযোগ করেছিল পুরসভার অফিসে, তার মানে পুরসভার অফিসে খবর গেলে সঙ্গে সঙ্গে বেআইনি প্রমোটারদের কাছে খবর চলে যাচ্ছে। কোন থ্রেট কালচার? আপনারা দেখালেন ওখানকার ভাইস চেয়ারম্যান গেছিলেন, মহিলা নেত্রী, উনি আরজি করের প্রতিবাদীদের উপর প্রকাশ্যে হামলা করেছিলেন, উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে কথা বলেছিলেন,
পুরো 75-25 রেশিও সিস্টেম এই নোয়াপাড়া জুড়ে চলে। আর ভারতীয় জনতা পার্টি অর্ধেক প্রমোটার সিন্ডিকেটের ভাগ যারা খেত সেই নেতারা তো এখন বিজেপিতে নাম লিখিয়েছে। তৃণমূল বিজেপি ব্যারাকপুর জুড়ে মিলিজুলি প্রমোটারি শিল্প চালায়। অর্জুন সিং থেকে শুরু করে আরাবুল মডেল যারা খুন করবে, রাজনীতি করবে, অত্যাচার করবে, তৃণমূল ব্যবস্থা নেবে না, বিজেপি তাদের মালা পরিয়ে নেতা বানাবে। এই কাউন্সিলর দুদিন পর দুদিন বিজেপিতে যায়, বিজেপি এদের নেতা বানাবে। ব্যারাকপুর সাব ডিভিশন জুড়ে তৃণমূল বিজেপি আলাদা কিছু নয়, প্রমোটার সিন্ডিকেট তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সরকার কেন ইমিডিয়েট ওই বিল্ডিং ভাঙবে না? পুরো দপ্তর কি করছে, পুরমন্ত্রী কি করছে? ব্যারাকপুরে ওই প্রমোটারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেন এখন গ্রেফতার করা হবে না? এই যে সৈকত এত চেঁচালো, ওরকমই একজনের বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার বাড়ি তৈরি কথা। আমার হাতে একজন আমাদের বহিষ্কৃত নেতা, তার হয়ে কোর্টে কেস লড়েছে আজকে যে সিপিএম যাকে সুপ্রিম কোর্টে দেখলে সেই সিপিএম এর নেতাই হচ্ছে তাকে রক্ষা হাইকোর্ট অবধি করেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ হবে যেই দলের হোক তার বিরুদ্ধে তার হয়ে কেস লড়ে হচ্ছে তার নেতারা। যে লোকে প্রশ্নটা ওঠে দলনেত্রীর নির্দেশের পরেও, কারণ একজন কাউন্সিলর এই বেআইনি কিছুতে নাক গলাবেন, দলনেতৃত্ব নির্দেশ ছিল, সেটা তাহলে কেউ মান্যতা দিচ্ছে না, এই প্রশ্নটাও থাকে। আমি আসবো আপনাদের প্রত্যেকের কাছে। তবে দেখুন, ব্যারাকপুরের এই কাণ্ডের প্রতিবাদে পথে আজকে নামে বিজেপি। অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে অবরোধ করা হয় এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঠিক কি হয় দেখাবো আপনাদের। মুহুর্মুহু স্লোগান, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের প্রথমে বচসা তর্কাতর্কি, পরে সেটাই গড়ালো কার্যত ধস্তাধস্তিতে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগের ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে লাথি মারার অভিযোগ ওঠে। এরপরই অসুস্থ হয়ে পড়েন এই বৃদ্ধ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার আগে চিড়িয়ামোড়ে গান্ধী মূর্তির নিচে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। রবীন ভট্টাচার্য লয়ার অ্যাডভোকেট ও খুন করেছে, আমরা কোর্টের সামনে গিয়ে বাইরে একটু 10 মিনিট অবস্থান করে চলে যাব। পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। রবীন ভট্টাচার্যকে খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। পুলিশ কেন ওকে প্রোটেকশন করছে বুঝতে পারছি না। কিছুক্ষণ অবস্থানের পর ব্যারাকপুর কোর্টের দিকে এগোতে শুরু করে বিজেপির মিছিল। তখনই বাধা দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে রীতিমতো টানাহেঁচড়া চলছে, কেননা অর্জুন সিং ঢুকতে চাইছেন ব্যারাকপুর মহকুমা আদালতের ভেতরে। পুলিশের পক্ষ থেকে বেষ্টনী করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা ঢোকার চেষ্টা করছেন। এসএন ব্যানার্জি রোড কার্যত অবরুদ্ধ হয়ে গেছে আদালতের সামনে। বাধা পেয়ে এরপর রাস্তাতেই বসে পড়েন অর্জুন সিং সহ বিজেপি কর্মী সমর্থকরা। এটা ভীষণভাবে অন্যায়। আমরা বলেছিলাম কোর্টের গেট অবধি যাব, তারপরে অবস্থান তুলে নেব। এরা জোর করে বিনা মতলবে আমাদের উপরে হামলা করছে, বদমাশি করছে পুলিশ। বেশ কিছুক্ষণ পর তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ওই ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে। অর্জুন সিংকে নিয়ে আমার বলতে খুব সমস্যা হয়। মানে যারা খুব ঘন ঘন দল বদল করে তাদের না একটু উগ্রতা দেখাতে হয় নিজেদের জাস্টিফাই করার জন্য। এবার তার উপর দাঁড়িয়ে যদি প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে কমাস বাদে বা কদিন বাদে যে ঘটনাগুলো ঘটবে তখন আবার খুব বিড়ম্বনায় পড়ে যেতে হয়। অন্যদিকে সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই এক নেত্রী। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি মানে আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। পার্টি সাসপেন্ড করেছেন, যে নিশ্চয়ই আরও অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য ওনাকে সাসপেন্ড করেছেন। দুপুর 2টো নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে ধৃত তৃণমূল কাউন্সিলরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে প্রদীপদার কাছে যাব। প্রদীপদা, মানে সব জায়গাতেই কি ওই একটাই বিষয়, মানে সেই টাকা, সেই বকরার লড়াই? তার কারণ এত ক্ষমতা, এত সাহস, এত উদ্ধত্ত আসে কোথা থেকে? একজন জনপ্রতিনিধি আমাদেরই এক সহনাগরিককে এইভাবে লাথি মারলেন যেখানে তার মৃত্যু হয়ে গেছে বলে অভিযোগ, সেই একই মানে ওই কাউন্সিলরের মারে। দেখুন, কাউন্সিলরের মারা গেছেন কিনা এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলবে। তৃণমূল কংগ্রেস এটাও বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো কি আমরা বিচ্ছিন্ন দেখব? আসলে রাজনীতির বাইরে এনারা তো জনপ্রশাসনের একটা অঙ্গ, কাউন্সিলর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা অঙ্গ। জনপ্রশাসনে বলা আছে যে যারাই জনপরিষেবা দিতে আসবে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে যে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হবে, কিভাবে মানুষের সঙ্গে কাজ করতে হবে, এবং দেখে নেওয়া কালচারটার বাইরে গিয়ে কাজ করে দেওয়ার কালচারটা আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ দেবে কে? প্রশিক্ষণটা কে দেবে? আজকে একজন আইনজীবী, তাকে হয়তো ভালো আইনজীবী, ভালো তার ইমেজ আছে দেখে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়ে তাকে কাউন্সিলর করেছে, কিন্তু সিস্টেমে ঢুকে যাওয়ার পরে তার মধ্যে এই দেখে নেওয়া কালচারটা চলে এলো। ফলে এই দেখে নেওয়া ক্ষমতার ভাগ, ক্ষমতা কার কত, কোন কাউন্সিলরের কত ক্ষমতা, সেটা দেখাতে গিয়ে আজকে একটা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তার সঙ্গে বচসা হয়ে তার এই মানে নির্মম পরিণতি। আমি একটা কথাই বলবো যে আজকে তৃণমূল কংগ্রেসে অনেক বোধোদয় হয়, অনেক পরে বোধোদয় হয়। কিছু একটা হয়ে যাওয়ার পরে সাসপেন্ড, তারপরে তারই সহকর্মী তার বাড়িতে চলে যান, কথাবার্তা বলেন। কিন্তু দেখুন আজকের সমস্ত পুরসভাগুলোতে দেখলেই, আপনি যাই দেখুন না কেন, এরকম ঘটনা আপনার চোখে পড়বে। ফলে সার্বিকভাবে কাউন্সিলর থেকে শুরু করে যারা রাজনৈতিক দলের কর্মী, তৃণমূল কংগ্রেস যদি নিজেকে অন্য ভারত ভ্রমণে না গিয়ে এই রাজ্যে রাখতে চায়, তাহলে তাদেরকে তো একটা মডেল করতে হবে। তো সেইখানে একটু প্রশিক্ষণ দিন, যাতে করে দেখে নেওয়ার মানসিকতা থেকে কিছু কাজ করে দেওয়ার মানসিকতা এনাদের মধ্যে আসে। একদম। দেখুন, এ রাজ্যেই বেআইনি নির্মাণ, জমি নিয়ে বিবাদ, তাকে কেন্দ্র করে একের পর এক ঘটনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শাসক দল তো অনেক দিন ধরে, অনেক বছর ধরে ক্ষমতায় রয়েছে, তবুও এই দখলদারির সমস্যা মিটছে না কেন? আমি এখান থেকে সরাসরি শীর্ষেন্দুদার কাছে যাব। শীর্ষেন্দুদা, এই ঘটনায় মনে পড়ে যাচ্ছে সেই বেলডাঙ্গার ঘটনা, যেভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় যেভাবে তাণ্ডব, প্রতিবাদে যেভাবে তাণ্ডব চলেছিল, মানে গুন্ডামির নামে তাণ্ডব চলেছিল, সেখানে পুলিশ কি বলেছিল যে আমরা ধৈর্য ধরছি, আর এখানেও কি সেটাই হচ্ছে নাকি? কারণ দেখুন, একদম দলের তরফে সাসপেন্ড করা হলো, তারপরে গিয়ে কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো, তার আগে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি। আবার মানে আপনি সেই বাগুইহাটির কাউন্সিলরের কথা ধরুন, তখনও কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি, পরে গিয়ে বাগুইহাটির কাউন্সিলর খুঁজেই পায়নি, পরে গিয়ে তিনি আবার আত্মসমর্পণ করলেন কোর্টে। এক্ষেত্রে পুলিশের ধৈর্য তো তাহলে অসীম। ব্যারাকপুর মনিরামপুরে বেআইনি নির্মাণের যে প্রতিবাদ করেছিল একটা পরিবার, তার শাস্তি হলো প্রথম ছেলেকে মারা, তারপরে তার বাবাকে তার লাথি মেরে তার মৃত্যু। আসল সত্যটা হচ্ছে অন্য জায়গায়। এই লাথি কিন্তু কোনো মানুষ মারেনি, এই লাথি মেরেছে ক্ষমতার দম্ভ। এই জিনিস হচ্ছে তারা অধিকার পেয়ে গেছে যে বেআইনি নির্মাণ একটা শাসক দলের নেতাদের হয়ে আছে। এই মৃত্যু কিন্তু মেরুদণ্ড, এই মৃত্যু হচ্ছে সেই মেরুদণ্ডের জায়গায় যারা প্রতিবাদ করছেন বাংলায়। কেন হবে এইসব জিনিসগুলো? আজকে পুলিশ ওপর তলা থেকে তারপরে তার নির্দেশ পেলে তারপরে তাকে করবেন। এটা তো ভোটের জন্য করেছেন। এটা যদি ভোটের 6 মাস আগে হতো তাহলে করতেন না সাসপেন্ড, করতেন না অ্যারেস্ট। আজকে বীরভূমের নেতা একজন পুলিশ ওসিকে বলছেন তার মায়ের নামে, বইয়ের নামে অশালীন কথাবার্তা, তাকে সাসপেন্ড করেছিলেন, তাকে অ্যারেস্ট করেছিলেন, করেননি। তখন ভোট ছিল না বলে। কেন করেননি? অবশ্যই তারপরে তড়িঘড়ি সাসপেন্ড। প্রশান্ত বর্মন ভিডিও, সুপ্রিম কোর্ট বলেছিল 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে, এখনো অ্যারেস্ট করেননি কেন? পুলিশ সব জানে, এত বড় নির্মাণ হয়ে যাচ্ছে, পুলিশ জানে না, কাউন্সিলর জানে না। কি করেন কি? কাউন্সিলরদের কাজটা কি? কাউন্সিলরদের কাজ ওখান থেকে সব তোলাগুলো তোলা, এই হচ্ছে কাউন্সিলরের কাজ। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের নিরাপত্তা কে দেবে? এটাই প্রশ্ন। আমি একটু কেয়াদির কাছে আসবো। কেয়াদি, এক্ষেত্রে মনে পড়ে যাচ্ছে সেই 2013 সালের ঘটনা, সেই শম্ভুনাথ কাওয়ের ঘটনা। ধাপা এলাকায় তৃণমূল নেতা অধীর মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও এবং তার দলবলের বিরুদ্ধে। এই অধীর মাইতি, তিনিও কিন্তু তৃণমূল নেতা ছিলেন। দেখুন, এইটা তো বখরার মারামারি হয়।
তৃণমূল ভার্সেস তৃণমূল যেখানে হয়েছে, আমরা তো ওই বাবলা সরকার যেটা ঘটনাটা মনে পড়ছে আপনার, তৃণমূল ভার্সেস তৃণমূল। কিন্তু একটা তথ্য দিতে চাই, এই রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতা ছোট্টু বলে একজন, তার খুনের অভিযোগ এই রবীন ভট্টাচার্যের বিরুদ্ধেই ছিল, পুলিশ কিচ্ছু করেনি। ওই জয়ন্ত সিং, একটা মাননীয় আদালত তার বাড়ি ভাঙার নির্দেশ দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের সাহস পর্যন্ত হয়নি তার বাড়ি ভাঙা তো দূর কথা, একটা ইট পর্যন্ত সরানোর। মমতা ব্যানার্জি চুপ, রাজ্যের মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, মমতা ব্যানার্জি চুপ। আনন্দপুরে আগুনে তিনি আমি বলি বিষয়টা হচ্ছে যে পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার করেছে, তাতেও সকলের বক্তব্য আছে, তার বিরোধিতা আছে, কিন্তু আখতার আলী তাকে সিবিআই কোর্ট গ্রেপ্তার করতে বলেছে, সিবিআই চুপটি করে বসে আছে, সেই নিয়ে কেউ কিছু বলছে না। কিন্তু আর দুঃখের বিষয়, বাংলার ঘটনা বাংলার টিভিতে আমরা আলোচনাও করতে পারছি না যে সিবিআই কেন আখতার আলীকে গ্রেপ্তার করছে না। সেই ব্যাপারটা কিন্তু বালি চাপা দেওয়া হচ্ছে। যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেইভাবে পুলিশ থেকে শুরু করে বিজেপির মন্ত্রীরা মানুষের উপর হয়রানি। একদম আখতার আলী যে ঘটনার কথা আপনি বলছেন, আখতার আলী সেই তথ্যও কিন্তু আমরা খবরে তুলে ধরেছি একদম বিস্তারিত ভাবে। দেখুন, এই যে ঘটনা ঘটছে, যেরকম কিছুক্ষণ আগে শীর্ষেন্দুদা বলছিলেন যে মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা সত্যি সেটা কে দেবে, এটা সব থেকে বড় প্রশ্নের মুখে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।